মামি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। মামি, আজকে তুমি বাসন্তী রূপে সেজেছো কেন? মামি বলল, অনেক দিন ধরে সাজগোজ করি নাই, মনটা অনেক ভারী হয়ে আছে, তাই আজকে মন চাইলো একটু সাজগোজ করতে। আজকে বাসায় কেউ নেই, আমার মন চাইছে আজকে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। আমি বললাম, সত্যি মামি, তুমি আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে? মামি বলল, ভাগিনা, একা একা বাসায় থাকতে আমার খুব ভয় লাগে, আজকে রাতটা তুমি আমাদের এখানে থেকে যাও না। কিছুক্ষণ পরেই বন্ধুরা ঘটে গেল অদ্ভুত ঘটনা। আমি সুশীল চক্রবর্তী, আমি কলকাতার একজন সাধারণ ছেলে। আমি বড় হয়েছি উত্তর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। আমার ছেলেবেলা কেটেছে দারিদ্র্য, পরিশ্রম আর স্বপ্নের ভেতর দিয়ে। তবে এই গল্পে যার কথা বলবো তিনি আমার আপন বড় মামি। এমন একজন মানুষ যিনি শুধু আমার মামিই নন, তিনি আমার জীবনের এক অদ্ভুত মানুষ ছিলেন। মামি ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রায়ই তিনি পণ্য সরবরাহ বা ক্রয় বিক্রয়ের কাজে বিভিন্ন জেলায় যেতেন। সেই সময় মামি অনেকটা সময় একা থাকতেন। আমি কলেজে পড়তাম, তখন পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে মামি বাড়িতে গিয়ে থাকতাম, মামিকে একটু সময় দেওয়া আর একা না থাকুক বলে। মামি ছিলেন চুপচাপ, মার্জিত এবং খুবই সৌন্দর্যবান একজন মহিলা। প্রথম প্রথম উনি ছিলেন আমার শ্রদ্ধার মানুষ, কিন্তু ধীরে ধীরে কেমন যেন এক অজানা ভাব অনুভব করতে শুরু করলাম। এমন ভাব যেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। কলেজের প্রথম বর্ষ পেরিয়ে যখন দ্বিতীয় বর্ষে উঠলাম, পড়াশোনার চাপে আর পরিবারের আর্থিক অবস্থার কারণে আমাকে কলকাতার শহরতলিতে মামি বাড়িতে গিয়ে থাকতে হয়। মামি নিজেই আমাকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন, তুই এসে থাকলে ঘরেও প্রাণ থাকবে আর তোর খরচাও কমবে। আমি রাজি হয়ে গেলাম। মামি বাড়ি মানেই একরকম নিরাপত্তা আর আপজনের মায়া মমতা, অন্তত তখন তাই ভাবতাম। মামি প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন ব্যবসার কারণে, আর মামি তিনি নিঃশব্দে নিজের সংসার সামলাতেন, ঘরটাকে যেন নিজের হাতে গড়া এক শিল্পের মতো গুছিয়ে রাখতেন। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম তার ওই নিখুঁত কাজকর্মের দিকে। মামি বাড়িতে ওঠার পর ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, মামি শুধু ঘর সামলানো এক গৃহবধূ নন, তিনি একজন সহানুভূতিশীল মানুষ, যার ভেতরে জমে থাকা একাকিত্ব আর না বলা কথার পাহাড়। আমাদের আলাপ শুরু হয় খুব সাধারণ কথোপকথনের মাধ্যমে, কখন ফিরলে খাবি, কিছু আজকে ক্লাস ছিল, এরকম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো হয়ে ওঠে গভীর। মামি গল্প করতে ভালোবাসতেন আর আমি শুনতাম। কখনো কখনো পুরনো সিনেমা, কখনো তার স্কুল কলেজের দিন, কখনো নিঃশব্দে ভরা জীবন। আমরা যেন ধীরে ধীরে একে অপরের একাকিত্বের সাথী হয়ে উঠছিলাম, অথচ কেউ কিছু বলি না, শুধু অনুভব করি। মামি বাড়িতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার উপস্থিতি যেন মামির মুখে একটু হাসি ফিরিয়েছে। মামি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এখন যেন একটু বেশি সময় দিতেন আমার কথায়। বিকেলের চায়ের সময় আমরা দুজনে বারান্দায় বসতাম, মামি চা এনে দিতেন আর আমি গল্প করতাম কলেজের বন্ধুদের নিয়ে। মামি হাসতেন, মাঝে মাঝে চোখ নামিয়ে রাখতেন। সেই হাসি যেন একটা ক্লান্ত জীবনের অন্তরালে নিমিষ হয়ে পড়ে থাকা আলো। আমি প্রথমবারের মতো অনুভব করলাম, সম্পর্ক সবসময় দূরের মানুষের সাথে হয় না, কিছু সম্পর্ক মন থেকে সৃষ্টি হয়। একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। মামি এসে ছাতা শুকাতে দিয়ে পাশে দাঁড়ালেন, বললেন, তোর সঙ্গে কথা বললে মনটা ভালো লাগে রে সুশীল। আমি অবাক হয়ে উঠেছিলাম, এমন একটা কথা এত সহজে, এত স্বাভাবিকভাবে বলা, যেন আমরা পুরনো দুই সাথী যারা একে অপরকে বহুদিন ধরে চিনি। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করে হাসলাম। সেই মুহূর্তে মনের মধ্যে কোথাও যেন একটুখানি স্নেহ, একটুখানি অদ্ভুত ভাবনা সৃষ্টি হতে শুরু করলো। একদম নিঃশব্দে, ঠিক যেমন করে আকাশে মেঘ জমে কিন্তু বজ্রপাত হয় না, ডিম ডিম। মামিও আমার কথোপকথন যেন একটা অভ্যাসে পরিণত হচ্ছিল। আমি না বললেও বুঝতাম মামি অপেক্ষা করতেন কখন আমি ক্লাস শেষ করে ফিরব, কখন আমরা একসাথে বসে বিকেলের চা খাবো। একদিন কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল, আর বাড়ি প্রবেশ করেই দেখলাম মামি দরজায় দাঁড়িয়ে আছেন, মুখে একটা চিন্তার ছাপ।
আমাকে দেখে হালকা হেসে বললেন, আজ এত দেরি করলি কেন, খাবি কিছু? সেই মুহূর্তে মনে হলো এ প্রশ্নটা শুধু খাওয়ার জন্য নয়, এ যেন একটা যত্ন, একটা অদৃশ্য ভাবনা যা সত্যিই আমাকে অবাক করে। সেদিন রাতে পড়াশোনা করতে করতে হঠাৎ মামি চুপি চুপি এসে বললেন, আজ একটা সিনেমা দেখছিলাম, খুব ভালো লাগলো, তোকে বলছিলাম, ভাবলাম তুইও দেখিস। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। যে চোখ একাকিত্বের পাশাপাশি ছিল একটা অদ্ভুত প্রশান্তি। মামি বললেন, তুই থাকলে মনটা একটু হালকা লাগে রে। আমি সেদিন কিছু বলিনি, শুধু বুঝেছিলাম আমাদের এই সম্পর্ক কোনো নামের মোড়কে বাধা নয়, এটা সময়ের ভেতর সৃষ্টি হওয়া এক বিশ্বাসের বন্ধন। সেই বন্ধন তখনও খুব নিষ্পাপ, কিন্তু প্রতিটি মুহূর্তে যেন একটু একটু করে হৃদয়ে কোনো কিছু ভাবিয়ে তুলেছিল। বাড়ির ভেতরের পরিবেশটা যেন দিন দিন একটু একটু করে বদলে যাচ্ছিল। মামি আর আমার সম্পর্কটাও এখন অনেক বেশি স্বাভাবিক মনে হতে শুরু করেছে, যেন আমরা দুজনেই জানি কিছু একটা গড়ে উঠছে, কিন্তু কেউ মুখে কিছু বলছি না। মামি রান্না করলে আমার পছন্দের খাবারটা টেবিলে রাখতেন। আমি খেয়াল করতাম ছোট ছোট যত্নের ভেতর দিয়ে একটা গভীর স্নেহ তৈরি হচ্ছে। আমি কখনো জিজ্ঞেস করতাম না কেন, মামিও বলতেন না, কিন্তু প্রতিদিন দুপুরে মামি নিজের খাবারের প্লেটটা আমার পাশে নিয়ে এসে বসতেন। আমরা একসাথে খেতাম, একসাথে গল্প করতাম। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর হালকা ঠান্ডা পড়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ মামি একটা চাদর নিয়ে এসে আমাকে পরিয়ে দিলেন, বললেন, ঠান্ডা লেগে যাবে, সাবধানে থাকো। সেই মুহূর্তটা আমার মনের ভেতরে যেন একটা ভিন্ন রকমের শ্রদ্ধাবোধ তৈরি হলো মামির প্রতি। ভালোবাসা, যত্ন, স্নেহ সব কিছু একসাথে অনুভব করলাম, অথচ কিছুই বলা হলো না। সেই চুপ থাকা মুহূর্তটা, সেই চাদরটা আমার কাছে তখন হয়ে উঠেছিল এক নীরব স্বীকারোক্তি। আমি বুঝে গিয়েছিলাম আমাদের মধ্যে যা তৈরি হচ্ছে সেটা আর শুধু মামি ভাগ্নের সামাজিক পরিচয় আটকে নেই, এটা কিছুটা গভীর, কিছুটা অপরিচিত, কিন্তু খুব সত্যি। একদিন কলেজ থেকে ফিরে দেখি মামি অদ্ভুত রকম চুপচাপ, চোখে যেন কিছু চিন্তার ছায়া। আমি জিজ্ঞেস করতেই হালকা হাসলেন, বললেন, আজ মামির ফোন এসেছিল, ব্যবসার কাজে আরও কয়েক মাস বাইরে থাকতে হবে। তার চোখে তখন একটা শূন্যতা, হয়তো একাকিত্বের, হয়তো ক্লান্তির। আমি চুপ করে তার নিকট বসেছিলাম, কোনো কথা বলিনি, শুধু একসাথে বসে চা খেয়েছিলাম। সেই নিঃশব্দ মুহূর্তটাই যেন অনেক কিছু বলে দিয়েছিল। আমরা কেউ কারো কাছে কিছু চাইনি, কিন্তু একজন আরেকজনের উপস্থিতি তখন ভীষণ দরকারি হয়ে উঠেছিল। পরের দিন মামি নিজেই বললেন, তুই থাকলে সময়টা গল্প করে কেটে যায়, এমন করে গল্প করতে কারো সঙ্গে পারিনি আগে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তাকে, একেবারে সহজ, একেবারে সত্যি কথা। হয়তো সেটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। কোনো প্রথাগত নাম ছিল না, কিন্তু ছিল এক অসীম নির্ভরতা। আমরা দুজনেই জানতাম এই বন্ধন সমাজের চোখে জটিল হতে পারে, কিন্তু মনের দিক থেকে সেটা ছিল একদম নির্মল নিঃস্বার্থ, এক ভালো লাগা। আমাদের গল্প তখনও শুধুই হৃদয়ের। সন্ধ্যার সময়টায় মামি এখন নিয়ম করে আমাকে তার সঙ্গে বসিয়ে রাখতেন। চা খেতে খেতে গল্পের মাঝে মাঝে বলতেন পুরনো দিনের কথা। মামির সঙ্গে ওনার বিয়ের শুরুর সময়, তাদের স্বপ্ন আর বর্তমানের দূরত্ব। আমি মন দিয়ে শুনতাম, যেন প্রতিটি শব্দ আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছিল। আমি বুঝতে পারতাম মামি শুধু গল্প বলছেন না, বরং নিজের না বলা কথাগুলো ভাগ করে নিচ্ছেন। এ এক অন্যরকম আত্মিক যোগাযোগ। একদিন আমি মামিকে বললাম, মামি, তোমার পাশে বসে থাকলে আমার তোমাকে খুব আপন মনে হয়। মামি চুপ করেছিলেন কয়েক মুহূর্ত, তারপর হালকা করে বললেন, তুই তো আমার আপন মানুষ সুশীল, খুব কাছের। সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ কিন্তু গভীর। কথাগুলো কোনো দাবি ছিল না, কোনো সম্পর্কের নাম ছিল না, শুধু ছিল এক আন্তরিক বোঝাপড়া। আমাদের এই বন্ধন তখনও সমাজের চোখে অচেনা, কিন্তু হৃদয়ের গভীরে ছিল একেবারে স্পষ্ট। একে অপরকে প্রয়োজন, একে অপরের সমর্থন করা জরুরি। কিছুদিন ধরে মামির বাড়ি থেকে ফোন আসছিল না। মামি বেশ একটু হতাশ মনে হচ্ছিলেন। একদিন রাতে মামি বসে বললেন, মামিয়ার সঙ্গে কথা হয় না বেশি দিন। মাঝে মাঝে মনে হয় আমার জন্য এত দূরত্ব, এত সময় হয়তো খুব কষ্টের।
আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, মামি, কঠিন সময়ে মানুষ যত বেশি পাশে থাকে তারই মূল্য বেড়ে যায়। আপনি শক্ত থাকুন, আমি আছি। আমাদের কথোপকথনে যেন এক অদ্ভুত অনুভূতি জমে উঠল। মামি বুঝতে পারলেন যে আমার ভালোবাসা শুধু কথাই নয়, আমার পাশে থাকার প্রতিশ্রুতিতেও। তখনই আমি অনুভব করলাম যে ভালোবাসার প্রকৃত মাধুর্য হয়তো এই ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। একে অপরের বেদনা বুঝে সংবেদনা দেওয়া, জীবনের অসুবিধায় একসঙ্গে থাকা। সমাজের ঝঞ্ঝাট যতই থাকুক, আমাদের হৃদয়ের বন্ধন আজও শক্ত। সন্ধ্যার আলো ফিকে হতে শুরু করলো। বাইরে বাতাস হালকা ঠান্ডা নিয়ে আসছিল। আমরা দুজনেই জানতাম এখন শুধু কথা নয়, সময় কাটানোর মধ্যে আছে আমাদের ভালোবাসার একটা নতুন মাত্রা। মামি হঠাৎ বললেন, সুশীল, তোর সঙ্গে গল্প করে সময় কাটাতে পারলে মনটা ভালো লাগে, একটা অজানা শক্তি পাওয়া যায়। তখন বললাম, মামি, আমরা একসঙ্গে থেকে গল্প করতে পারলে সব কিছু সহজ মনে হয়। আমাদের মাঝে কোনো বড় কথোপকথন হয়নি, কিন্তু সেই নিঃশব্দ সময়টাই ছিল সবচেয়ে বড় সান্নিধ্য। মামি আর আমি গল্প ও আড্ডায় যেন একটা নতুন পৃথিবী গড়ে উঠল, যেখানে বিচার, ভেদাভেদ কিংবা সামাজিক চোখের দিক থেকে কোনো ভয় নেই। শুধু রয়েছে বিশ্বাস আর ভালোবাসার শুদ্ধ অনুভূতি। জীবনের কঠিন বাঁকেও এই অনুভূতিটাই আমাদের সামনে আলোর পথ দেখিয়ে চলেছে। একদিন সন্ধ্যায় আমরা বাগানের বেঞ্চে বসেছিলাম। মামি হালকা হাসি দিয়ে বললেন, সুশীল, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। আমি তোর প্রতি এতটা বিশ্বাস পাইনি আগে কখনো। আমি মন থেকে বললাম, মামি, তোমার সহায়ক হিসেবে থাকাটা আমার জন্য গর্বের বিষয়। আমরা একসাথে সব বাধা পেরিয়ে যেতে পারবো। আমাদের কথোপকথনে যেন নতুন এক আশার আলো ফুটে উঠল। জীবনের এই কঠিন মুহূর্তগুলোতে যেখানে অনেক কষ্ট আর দ্বিধা ছিল, সেখানে আমাদের মধ্যে গড়ে উঠেছিল এক অটুট বিশ্বাসের সম্পর্ক। কেউ কেউ হয়তো সমাজের নিয়মে বেঁধে দিতে চায়, কিন্তু আমাদের ভালোবাসা সে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে, বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে। আমাদের ভালোবাসা যতই গভীর হোক, সমাজের কঠিন চোখ এড়িয়ে যাওয়া সহজ ছিল না। প্রতিবেশীদের কানাফুলও ঝড় ছিল নানা গুজবে, আর মামি আর পরিবারের লোকজনও অনেক কথা বলতে শুরু করলো। মামি লান মুখে বললেন, সুশীল, এইসব কথা আমাদের জন্য নয়। আমাদের ভালোবাসা সত্য হলে সবার প্রতিবন্ধকতাকে জয় করব। আমি ঠিক করলাম, আমরা আমাদের ভালোবাসাকে কোনোভাবেই হারাবো না। আমি বললাম, মামি, সমাজের কথা যতই হোক, আমরা যদি একে অপরের পাশে থাকি তবে সব বাধা অতিক্রম করা সম্ভব। আমাদের চোখে তখন এক অদৃশ্য সাহসের আলো জ্বলে উঠল, যা আমাদের পথ চলার শক্তি হয়ে উঠল। অবশেষে মামি আর পরিবারের কিছু লোক আমাদের সঙ্গী হতে শুরু করলো। মামি বললেন, দেখছিস, সমাজের ছোট ছোট অংশে পরিবর্তন আসছে। ধীরে ধীরে তারা আমাদের ভালোবাসাকে মেনে নিচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, মামি, ভালোবাসার শক্তিই পৃথিবী বদলে দিতে পারে। আমরা দুজনেই বুঝতে পারলাম, যতই প্রতিবন্ধকতা আসুক, আমাদের ভালোবাসার যাত্রা থেমে যাবে না। জীবনের নতুন অধ্যায়ে আমরা একসঙ্গে শ্রদ্ধা আর সম্মান নিয়ে থাকব, যেখানে রয়েছে বিশ্বাস, সম্মান আর একে অপরের জন্য অবিচল ভালোবাসা। আমাদের সম্পর্কের গভীরতা দিন দিন বেড়ে চলছিল। এক সন্ধ্যায় মামি বললেন, সুশীল, তোমার সাথে গল্প করতে পারা, পার্কে ঘোরা এবং কি আড্ডা দিতে পেরে মনে হচ্ছে জীবনটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি মনে করি আমাদের ভালোবাসার গন্ধ চারদিকে ছড়াচ্ছে। তখন আমি বললাম, মামি, তোমার সহায়ক হিসেবে থাকতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রশান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মাঝে সৃষ্টির এই শান্তি আর বিশ্বাস যেন নতুন এক জীবনের সূচনা করল। আমরা বুঝলাম, কোনো বাধাই আমাদের ভালোবাসাকে থামাতে পারবে। এই অনুভূতি আমাদের শক্তি, আমাদের জীবনের সবচেয়ে বড় উৎসাহ। আমাদের সম্পর্ক যতই মজবুত হচ্ছিল, ততই বাড়ির অন্য সদস্যদের মাঝে সন্দেহ ও বিতর্কের সৃষ্টি হচ্ছিল। একদিন মামি আমাকে ডেকে বললেন, সুশীল, আমাদের পরিবারে কিছু মানুষ এখনও এই সম্পর্ক মেনে নিতে পারছে না। তাদের বিশ্বাস অর্জন করা জরুরি। আমি শান্ত স্বরে বললাম, মামি, তুমি আর আমি এমন কিছু করছি না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। আমি কেবল তোমার দুঃসময়ের সাথী হয়ে আছি।
আমরা দুজনেই জানতাম ভালোবাসার পথ সহজ নয়, তবে সম্মান আর বোঝাপড়ার মাধ্যমে আমরা এই বাধা পেরিয়ে যেতে চাই। মামি বললেন, যখন পরিবার বুঝবে আমাদের ভালোবাসার সঠিক মর্ম, তখনই তারা আমাদের পরিপূর্ণ সাপোর্ট দিবে। এই কথাগুলো আমাদের হৃদয়ে আশার সঞ্চার করল। এক সময় বাড়ির কিছু সদস্য ধীরে ধীরে আমাদের ভালোবাসাকে বুঝতে শুরু করলো। মামি বললেন, সুশীল, তোমার ধৈর্য আর ভালোবাসা ধীরে ধীরে সবাইকে বোঝাতে শুরু করেছে যে আমাদের সম্পর্ক স্বাভাবিক আর শ্রদ্ধার যোগ্য। বন্ধুরা, তখন আমি মামিকে বললাম, ধৈর্য ও বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না। আমাদের ভালোবাসার এই পরিবর্তন শুধু আমাদের জন্য নয়, পুরো পরিবারের জন্য একটি নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। আমরা বুঝলাম, যখন ভালোবাসার সৎ হয় তখন সমাজও ধীরে ধীরে তাকে মেনে নেয়। আমাদের ভালোবাসার গল্প এখন শুধু আমাদের আর একান্ত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়ির সবাই ধীরে ধীরে বুঝতে শুরু করলো সত্যিকারের ভালোবাসার মাঝে কোনো ভুল কিংবা অপ্রীতিকর কিছু নেই। মামি এবং আমি একে অপরের জন্য কতটা গুরুত্ব দেই সেটাও তারা দেখতে পেল। আমার হৃদয় আনন্দে ভরে উঠল যখন মামি আর বোন বলল, তোমরা দুজনেই সাহসী, ভালোবাসার জন্য লড়াই করতে জানো। সেই সাহস আর ভালোবাসার জন্য আমরা একসঙ্গে অনেক বাধা পেরিয়েছি। এক সময় যখন সমাজের চোখ কুটু ছিল, এখন তারা আমাদের জন্য সম্মান জানাচ্ছে। আমাদের ছোট্ট এই পরিবারে শান্তি ফিরে এসেছে, আর সেই শান্তির মাঝে আমরা আরও দুই পেতে গেছি একে অপরের সাথে। মামি বললেন, সুশীল, এই নতুন অধ্যায় আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হবে। আমাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, পারস্পরিক বিশ্বাস আর সম্মানের প্রতীক হয়ে উঠেছে। যে সময়গুলো আমরা একসঙ্গে গল্প আড্ডা দিয়ে কাটিয়েছি, সেগুলো আমাদের জীবনকে প্রাণবন্ত করে তুলেছে। আমি অনুভব করি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটি সমাজের বাধা বা সময়ের সঙ্গেও লড়াই করে জয়ী হতে পারে। পরিবারের সবাই আজ আমাদের সাপোর্টে আছে, আর আমরা নিজেদের ভবিষ্যতের জন্য আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছি। এই ভালোবাসার বন্ধন আমাদের একসঙ্গে পথ চলার সাহস দিয়েছে, আর আমরা জানি এখন থেকে আমাদের জীবন হবে আনন্দ, সম্মান আর একে অপরের অবিচ্ছিন্ন সঙ্গী হয়ে থাকা। এই ভালোবাসার গল্প আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার, যা সমাজকে দেখিয়েছে ভালোবাসার শক্তি কতটা বিশাল। আর আমরা এই গল্পকে নিয়ে এগিয়ে যাব নতুন আশায়, নতুন স্বপ্নে, প্রত্যাশায়। বছরের পর বছর ধরে আমরা লড়াই করে সমাজের চোখে নিজেদের অবস্থান করে নিয়েছি। মামি আর আমি একসঙ্গে সামাজিক মর্যাদা নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি, আর সবাই ধীরে ধীরে আমাদের ভালোবাসা মেনে নিতে শুরু করেছে। একদিন আমার ছোট ভাই বলল, দেখো ভাইয়া, ভালোবাসা সত্যি হলে সব বাধা অতিক্রম করা কোনো ব্যাপার না। আমাদের ছোট্ট সংসার এখন সুখের আঙিনায় পরিণত হয়েছে। মামি এবং আমি একে অপরের নিকট থেকে প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলেছি। আমরা জানি ভালোবাসার মর্ম বোঝা মানেই জীবনের ছোটখাটো কষ্টগুলো মানিয়ে করা। পরিবারের সবাই আমাদের নিকট দাঁড়িয়ে আমাদের নতুন জীবনের অভ্যর্থনা জানাচ্ছে। আমাদের জীবন কাহিনী সমাজকে শেখালো যে ভালোবাসার পথে যদি সত্যটা থাকে তবে বাধা অতিক্রম করা সম্ভব। আমরা এখন ভবিষ্যতের স্বপ্ন গড়ছি, যেখানে সম্মান, বিশ্বাস আর ভালোবাসা একসঙ্গে থাকবে। মামি বললেন, এই পথ চলা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর পরিকল্পনা। এই ভালোবাসার যাত্রায় আমরা একে অপরের সেরা বন্ধু, সঙ্গী এবং প্রেরণা হয়ে আছি। আমাদের সম্পর্ক এখন শুধুই ব্যক্তিগত নয়, এটি একটি প্রমাণ যে ভালোবাসা যদি সৎ এবং শ্রদ্ধাশীল হয়, তাহলে সমাজ ও পরিবারের মাঝেও ভালোবাসার স্থান আছে। যাই হোক বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি নতুন স্বপ্ন আর নতুন জীবনের দিকে। অবশেষে মামি এবং আমি জীবনের কঠোর সময় পেরিয়ে সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ আমরা ভালোই আছি। আমাদের সম্পর্ক শুধু আমাদেরই নয়, পুরো পরিবারের জন্য আশার আলো হয়ে উঠেছে। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।